ফিরে এলাম বিরতির পর। আর এবার নজর রাখবো, কলকাতায় এলেন বাংলাদেশের যুবক আর নিখোঁজ হয়ে গেলেন তিনি। গতকাল রাত থেকে কোথায় চলে গেলেন সেই বাংলাদেশের যুবক, সে নিয়ে কিন্তু নানা প্রশ্ন শুরু হয়েছে। যে হোটেলে তিনি ছিলেন, মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে তিনি উঠেছিলেন, এবং সেই হোটেলের মালিক তিনি কি দেখেছেন সেটাও খুব ইম্পর্টেন্ট। সিসি ক্যামেরায় কি ধরা পড়েছে একটু শোনার চেষ্টা করি। হোটেল মালিক কি বলছেন আগে। Yesterday he walked out at about 11, half past 11. That we have seen in the camera recording. আমার ফ্যামিলি ছিল, ওরা ট্রিটমেন্টের জন্য এসেছিল, তো রাত্রিবেলা ও বেরিয়ে গেছে কাউকে না বলে। and the family is very disturbed looking for him. 4 people. एक ही रूम में था, बड़ा रूम में था। Police is looking into the matter. হোটেল মালিকের বক্তব্য তো আপনারা শুনলেন, কিন্তু অমিতের কাছ থেকে বাকি ডিটেল নেওয়ার চেষ্টা করব। অমিত, কোথায় চলে গেলেন এই বাংলাদেশি যুবক? কি জানা যাচ্ছে, কেন এসেছিলেন, কবে এসেছিলেন, আর ঠিক কখন থেকে নিখোঁজ? আমরা তো শুনছিলাম হোটেল মালিকের কথা। মোহাম্মদ দিলবার হোসেন, 23 বছর বয়স, বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা। তিনি 18 তারিখ সন্ধ্যে 6টার সময়, আমি যে মির্জা গালিব স্ট্রিট যে হোটেলে এই মুহূর্তে রয়েছি সেখানে তিনি তার পরিবারের অন্য 3 সদস্যের সঙ্গে চেক ইন করেছিলেন। এখানে তিনি এই হোটেলে তারা 18 তারিখ সন্ধ্যে 6টা থেকে তারা এখানে ছিলেন। তারা চিকিৎসার জন্য কলকাতা এসেছেন এমনটা কিন্তু হোটেলে জানানো হয়েছিল তার পরিবারের তরফে। এবং কালকে অর্থাৎ গতকাল রাত্রি 11টা বেজে 10 মিনিটে এই হোটেল থেকে দিলবার বেরিয়ে যায়। কোথায় গেলেন তা এখনও স্পষ্ট নয়। পরিবার যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন, কারণ আজকে সকালে পার্কস্ট্রিট থানাতে দিলবারের পরিবারের তরফে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে, এবং নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে একটি জিডিও করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে যে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় এলেন বছর 23-এর দিলবার হোসেন, এবং হোটেল থেকে হঠাৎ করে মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে তারা উঠেছিলেন তার পরিবারের অন্য 3 সদস্যের সঙ্গে গতকাল রাত্রে 11:10 নাগাদ তিনি হোটেল থেকে বেরিয়ে যান। এবং এই ঘটনায় ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানাতে নিখোঁজ ডায়েরি করা হয়েছে তার পরিবারের তরফে, এবং পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। এবং একই সঙ্গে পুলিশের তরফে এই হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা দেখবেন, কারণ তিনি যেহেতু বাংলাদেশের নাগরিক এবং পরিবারের সঙ্গে তারা এসেছিলেন, চিকিৎসার জন্য এসেছেন বলে তারা হোটেলকে জানিয়েছিলেন, তার পরিবারের লোকজন জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কোথায় গেলেন এই একটা প্রশ্ন উঠছে। এবং আমরা দেখলাম যে আমরা কথা বলেছিলাম যিনি হোটেলের মালিক রয়েছেন, তিনিও যেটা জানাচ্ছেন যে কালকে রাতে দিলবার বেরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তার পরিবারের সদস্যরা যারা ছিলেন হোটেলে তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে তারা রাত কাটিয়েছেন। এবং আজকে সকালে গিয়ে তারা পার্কস্ট্রিট থানাতে তারা নিখোঁজ ডায়েরি করেছেন, কারণ হয়তো তারা ভেবেছিলেন হয়তো বাইরে কোথাও গেছে, ফিরে আসবে, কিন্তু সারা রাত দিলবার ফিরে না আসার পরে আজকে সকালে গিয়ে তার পরিবারের সদস্যদের তরফে পার্কস্ট্রিট থানাতে একটি মিসিং ডায়েরি করা হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টাতে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং পুলিশের তরফে খোঁজ খবর শুরু করে দেওয়া হয়েছে যে কোথায় যেতে পারে দিলবার, বা কেন বেরিয়ে গেলেন। চিকিৎসার জন্য এখানে এসেছিলেন, তাহলে হঠাৎ করে কেন রাতে বেরিয়ে গেলেন, কোথাও গিয়ে কি তার অসুস্থতা নিয়ে তার মধ্যে। আর এবার মহেশতলার চট্টা কালিকাপুর, সেখানকার ছবি আপনাদের দেখাবো। একেবারে বেহাল রাস্তার বেহাল অবস্থা। প্রতিবাদে সেখানকার মানুষজন অবরোধ শুরু করেছেন। বাধ্য হয়ে তারা অবরোধের পথ বেছে নিয়েছেন। দেখুন, কিন্তু রাস্তার এরকম বেহাল দশা কেন, কি কারণ, কতদিন ধরে এই পরিস্থিতি, সমীরের কাছ থেকে জানবো। সমীর, কিরকম অবস্থা, এই অবস্থা কেন হলো রাস্তার, কি কারণ এবং এখন কি পরিস্থিতি? দেখো সোনিয়া, দক্ষিণ 24 পরগনা মহেশতলা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুর রোডে পানীয় জলের পাইপ বসানো হয়েছিল। সেই জল দীর্ঘদিন পরে রয়েছে সেই রাস্তা বেহাল অবস্থা। তারপরে রাস্তায় এলাকার লোকেরা অবরোধ করেছিল। অবরোধ করার পরে 1-1.5 মাস আগে তখনও পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের প্রধান এবং যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তারা এসে বলেছিল ঠিক আছে আমরা রাস্তা ছাড়িয়ে দেবো। তার মধ্যে ঈদ গেছে, তার মধ্যে সবই চলে গেছে, সেই রাস্তা কিছুটা খোয়া ফেলে চলে গেছে। কিন্তু সেই খোয়া আবার ঠিক দোকানে কিংবা অন্যান্য জায়গায় হয়ে এরা বারবার এই ঘটনা হওয়ার পরে বাধ্য হয়ে আজকে চট্টা কালিকাপুর রোডে মোল্লাপাড়ায় রাস্তার উপরেই বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে কালীতলা আশুতি থানার পুলিশ। ওদের বক্তব্য, পুলিশকে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশকে বারবার পুলিশ আশ্বাস দেওয়ার পরে কোনো রাস্তা ঠিক হয়নি। কিন্তু আজকে পরে ঘটনাস্থলে থানার আশুতি থানা কালীতলার পুলিশ আসে, বড়বাবু এসে কথা দেয় যে সোমবারের মধ্যে আমরা রাস্তা ঠিক করে দেবো। সেই আশ্বাসেই
আড়াই থেকে 2 ঘন্টার মোড় রাস্তা পথ অবরোধ তুলে নেয়। কিন্তু রাস্তা যদি ঠিক না হয় আবার ওরা আন্দোলনে যাবে বলে জানিয়েছে এলাকাবাসীরা। বেশ বেশ। অন্যদিকে হাওড়া, সেখানে চিকিৎসার গাফিলতি আর চিকিৎসার গাফিলতিতেই প্রসূতি মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। কেন, ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব অবশ্যই। তবে আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসার গাফিলতিতেই প্রসূতি মৃত্যুর অভিযোগ। কি অভিযোগ উঠে আসছে? দেবাশিস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবাশিস, বাউরিয়ার বাসিন্দা মমতা রাজভর গতকাল প্রসব যন্ত্রণা নিয়ে হাওড়ার যে বাউরিয়া পোর্ট ক্লাস্টার স্টেট জেনারেল হাসপাতাল সেখানে ভর্তি হন এবং দীর্ঘক্ষণ পরিবারের অভিযোগ দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা তাকে ফেলে রাখলেও কোনো রকম কোনো চিকিৎসা করছিলেন না। প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সেই মমতা রাজভর। এরপর হঠাৎ করে হাসপাতাল তরফ থেকে তাকে স্থানান্তর করে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। এমনকি সেই পরামর্শ দেওয়ার পর তাকে যখন স্থানান্তরিত করা হয়, এরপর অ্যাম্বুলেন্স খুঁজতে পরিবারকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। হাসপাতালকে বারবার অনুরোধ করেও কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা তারা পায়নি। এরপর যখন তারা অ্যাম্বুলেন্স জোগাড় করে সেই রোগীকে নিয়ে অন্যত্র যায়, রাস্তার মধ্যেই সেখানে তিনি একটি সন্তানের প্রসব করেন এবং সেখান থেকে যখন ফের আবার তাকে হাসপাতালে অন্যত্র নিয়ে যাওয়া হয়, সেখানেই কিন্তু মমতাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই পরিবারের তরফ থেকে ফোর্ট ক্লাস্টার হাসপাতালে সকাল থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেখানে রীতিমতো মানুষজন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। একেবারে দেবাশিস, স্বাভাবিকভাবে ক্ষুব্ধ রোগীর পরিবার কি বলছেন, তারা কি অভিযোগ তাদের শোনাবো। এরা গরিবকে জ্ঞান না মানে, এরা সরকারের টাকা খায় তো। আমরা বেকার লোক, আমরা বেরোজি লোক, আমাদেরকে কথা পুলিশ বলতে দিচ্ছে না। যখন ব্যথা হলো এরা নিল নি, এইখানে মরেছে আমার মেয়ে। যখন এনেছে ঘুমাচ্ছিল, আমি পা ধরেছি ডাক্তারকে, এরকম ঘুম দিকে উঠে এরকম হাত ধরলো, ধরে আমার ছেলেকে নিয়ে যে বুঝিয়ে দিল। যদি ঠিকঠাক চিকিৎসা করতো তাহলে আপনার মেয়ে বেঁচে যেত। আমার মেয়ে বেঁচে যেত। 1 ঘন্টার উপরে লাগিয়ে দিল শুধু রেফার লিখতে, কি এই হসপিটালে হবে না, অন্য হসপিটালে যাবে। এই আমরা 102 নম্বরে কল করলাম, বলছে গাড়ি পাওয়া যাবে না। মানে স্যার আমার 2 ঘন্টা এই হসপিটালে ওয়েস্ট হয়েছে স্যার। 2 ঘন্টা, যদি 2 ঘন্টা এখানে ট্রিটমেন্ট হতো আমার বোন বেঁচে যেত। এই হসপিটালে একটাও স্টাফ, একটাও লেবার, একটাও ডক্টর ভালো না। সে বলছে এরকম কুত্তার মতন বলছে, যা এখান থেকে চলে যা, হুইল চেয়ার বসা নিয়ে চলে যা। ট্রিটমেন্ট তো স্যার হলোই না, ট্রিটমেন্ট শুরু করবে তখন তো ট্রিটমেন্ট হবে। হাতই দিল না স্যার। পুলিশ বলছে পোস্টমর্টম করতে হবে। আমরা ভর্তি করিনি, কোনো ট্রিটমেন্ট হয়নি, পোস্টমর্টম কেন করাবো?